আসসালামু আলাইকুম। জেন্ডার ডিসফোরিয়া বা ট্রান্সজেন্ডার বিষয়ক ৪ দিনের সেমিনারের আজকে ৪র্থ দিন বা সর্বশেষ দিন। সর্বশেষ দিনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অংশগ্রহণ আস্তে, আস্তে করছেন তাদের সকলকেই জানাই মাইন্ডফুল ইনসাইটস এর পক্ষ থেকে ধন্যবাদ। আমরা মনে হয় আর ২-১ মিনিট অপেক্ষা করতে পারি সবার জন্য। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আপনাদের অনেক সময় ধরে অপেক্ষা করাচ্ছি। নেসার আহমেদ ভাই, এখন মনে হয় আমরা শুরু করতে পারি। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। যারা আজকের সেশনে জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের 4th সেশন স্টার্ট হবে ইনশাল্লাহ। তো আমি শুরুতে একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, দেন হচ্ছে আমি শুরু করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। রাব্বি ভাই, আমার স্ক্রিনটা তো দেখা যায়, তাই না? জি ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমাদের সেশন হলো যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা কি হবে। যারা জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার বা জেন্ডার ডিসফোরিয়াতে ভোগে, কিংবা যারা অলরেডি ট্রান্স হয়ে গিয়েছে, তাদের জন্য অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্ট প্ল্যান কি করব বা আমাদের অ্যাপ্রোচটা কি হবে, এবং সাইকোলজিক্যাল অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ থেকেই আমি আলোচনা করার ট্রাই করব। তো আমি একদম শুরু থেকে যেটা করেছিলাম যে কারা এই ট্রান্সজেন্ডার কিংবা হোমোসেক্সুয়াল অ্যাক্ট, এই জিনিসগুলোকে কারা সর্বপ্রথম পৃথিবীতে মানে এরকম যেটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ছিল এবং প্রাইভেট অ্যাক্ট ছিল, সেটাকে কিভাবে জনসম্মুখে প্রকাশ করলো এবং কিভাবে এটার জন্য তারা লড়াই করলো, এবং সেই ক্ষেত্রে আমরা উলরিক্স, তারপরে ম্যাগনাস হার্সফিল্ড, আলফ্রেড কিন্ডি এর কথা আলোচনা করেছিলাম, এবং সিগমুন্ড ফ্রয়েডের যে থিওরি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, যে তার থিওরিটা যেটা করেছে যে মানুষকে ইন্সপায়ার করেছে। যারা এই রিলেটেড কোনো অ্যাক্ট করতে চায় তাদেরকে ইন্সপায়ার করেছে, এবং যারা এটাকে অধিকার বলে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি, এই থিওরিগুলো ইন্সপায়ার করেছে। কারণ কোনো একটা ঘটনা ঘটার আগে যেটা ওটার পেছনে লজিক পাওয়া যায় বা কোনো থিওরি পাওয়া যায়, তাহলে ওই জিনিসটা ঘটানো বা ওই জিনিসটা নিয়ে লড়াই করা কিংবা ওই জিনিসটা মানুষের সামনে তুলে ধরা কিন্তু খুব সহজ হয়। তো তারা যেটা চেয়েছে সেটাই করতে পেরেছে। তারপরে ডিএসএম 2 যেটা ছিল যে হোমোসেক্সুয়ালিটি, ফ্যাটিসিজম, পেডোফিলিয়া, এগুলো ডিসঅর্ডার ছিল। ইভেন বাকিগুলো ডিসঅর্ডার আছে, শুধুমাত্র হোমোসেক্সুয়ালিটি এখান থেকে উঠে গিয়েছে। আচ্ছা, তো এখন আজকের যে ব্যাপারটা সেটা হলো যে ওই পর্যন্ত তো আমরা আলোচনা করেছি যে 3rd সেশনে যে কিভাবে সিগমন্ড ফ্রয়েড আরো ইন্সপায়ার করলো, তারপরে আলফ্রেড কিনসি 2টা বই লিখে কিভাবে এই যে সেক্সুয়াল অ্যাক্ট, এই জিনিসটাকে নরমালাইজ করার, নিউট্রালাইজ করার চেষ্টা করেছে। তো আজকে যেহেতু আমাদের অ্যাপ্রোচ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, আমরা কিভাবে একটা পেশেন্ট বা ক্লায়েন্ট
কনফ্লিক্টের ট্রিটমেন্ট প্ল্যানটা করে থাকি। তো নরমালি হচ্ছে আমি এখানে একটা আমার যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ্রেশন মডেল। তো এই মডেলটা হচ্ছে বেকের। বেক হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটা হচ্ছে সাইকোলজিতে কিংবা সাইকিয়াট্রিতে মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে সবচেয়ে রিকগনাইজড একটা হচ্ছে মডেল, যে সেটা হচ্ছে সিবিটি বলি আমরা, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটা একটা কাউন্সিলিং থেরাপি। এই থেরাপির মাধ্যমে হচ্ছে অনেক টাইপের ডিসঅর্ডার থেকে আমরা হচ্ছে পেশেন্টকে বা ক্লায়েন্টকে বের করে নিয়ে আসি। তো এই যে ডিপ্রেশন মডেলের যে ফর্মুলাটা, এটা হচ্ছে বেক দিয়েছিলেন, এটা 1967-এ। তো এই মডেলটাই পরবর্তীতে হচ্ছে বিভিন্নভাবে প্রচলিত, যেরকম ডিপ্রেশনের বাইরেও যত ধরনের মেন্টাল ডিসঅর্ডার আছে, যেমন ওসিডি কিংবা হচ্ছে আমরা বলতে পারি অ্যাংজাইটি, বর্ডারলাইন পার্সোনালিটি, সিজোফ্রেনিয়া, কনভার্সন, সোমাটিফর্ম, যেটাই বলি না কেন, এই সবগুলোর জন্যই হচ্ছে এই যে বেকের যে মডেলটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ডিপ্রেশন মডেল, এটাকেই জাস্ট হচ্ছে একটু এদিক সেদিক করে ইউজ করা হয়। তো ডিপ্রেশন মডেলের ক্ষেত্রে বেকের ফর্মুলাটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা কি দেখব, যে তার আর্লি এক্সপেরিয়েন্সটা কি। তারপরে হচ্ছে, কারণ হচ্ছে আর্লি এক্সপেরিয়েন্সের উপরে মানুষের কোর বিলিফটা ডিপেন্ড করে। যেরকম পৃথিবীতে যেটা চলমান সোশ্যাল নর্মস যেটাকে বলি আমরা, এটা কিভাবে আসছে? আর্লি এক্সপেরিয়েন্সের উপর আসছে। আমাদের রিলিজিয়নটা কিভাবে আসছে? আর্লি এক্সপেরিয়েন্সের উপরে, তাই না? আমি বাবাকে দেখেছি এভাবে চলতে, আমি সেভাবে চললাম। আমি বাবাকে দেখেছি, মাকে দেখেছি নামাজ পড়তে, আমি নামাজ পড়ছি। তাদেরকে দেখেছি মুসলিম, আমি মুসলিম হয়েছি। আবার যারা অন্য ধর্মের, তারা তাদের বাবা মাকে দেখেছে ওভাবে, তো তারা ওভাবে হয়েছে। এই যে সোশ্যাল নর্মস, এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আর্লি এক্সপেরিয়েন্সটা তার কি ছিল? আর্লি এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে কোর বিলিফ। তার একটা বিলিফ সিস্টেম তৈরি হয়। সে বাবাকে সম্মান করতে শেখে, মাকে সম্মান করতে শেখে, ভাইকে ভাই বলে চিনতে শেখে, এবং হচ্ছে ভাই বোনের মধ্যে এক ধরনের রিলেশনশিপ, যেটা যে রিলেশনশিপ অন্য কোনো ক্ষেত্রে ওই রিলেশনশিপ মেনটেন করা যায় না। যেরকম ধরেন ভাই বোন কখনো সেক্সুয়াল অ্যাক্ট করতে পারে না। এটা কিভাবে আসলো? সোশ্যাল নর্মস, একটা কোর বিলিভের মাধ্যমে হচ্ছে আমাদের মধ্যে এটা সৃষ্টি হয়েছে, যে ভাই বোন কখনো কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্ট করতে পারবে না। ইভেন কোনো অ্যাট্রাকশনও থাকে না, নর্মালি কোনো অ্যাট্রাকশনও থাকে না। কিন্তু এখন এই যে ব্যাপারটা, এটা আসছে কিভাবে? আর্লি এক্সপেরিয়েন্সের উপর বেস করে এভাবে শেখানো হয়েছে। শেখানোর ফলে ওটা একটা কোর বিলিভ তৈরি হয়েছে। তো দেন ডিপ্রেশন মডেল, অর্থাৎ ডিপ্রেশন কিভাবে ডেভেলপ করে। তো ডিপ্রেশন ডেভেলপ করার ফার্স্ট রিজনটা হচ্ছে আর্লি একটা এক্সপেরিয়েন্স থাকে। দেন হচ্ছে ওই আর্লি এক্সপেরিয়েন্সের উপর বেস করে হচ্ছে একটা কোর বিলিভ তৈরি হয়, একটা অ্যাজাম্পশন তৈরি হয়, ডিসফাংশনাল অ্যাজাম্পশন হতে পারে, তৈরি হতে পারে। দেন হচ্ছে যেটা হয় যে কোনো একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট যখন ঘটে, কোনো একটা ঘটনা যখন ঘটে, তখন হচ্ছে তার ওই যে অ্যাজাম্পশনটা, তার ওই যে কোর বিলিভটা বা তার ওই যে ডিসফাংশনাল অ্যাজাম্পশন, সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায়। তো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই তার মধ্যে হচ্ছে ন্যাট, অর্থাৎ নেগেটিভ অটোমেটিক থট যেটা, সেটা হচ্ছে ডেভেলপ করে, তখনই হচ্ছে সে ডিপ্রেশনে পড়ে যায়। এরকম ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেই, যে কোনো একজন তার বাবা মাকে দেখলো খুব ঝগড়া করে, তাদের মধ্যে বন্ডিং ভালো না, তারপরে হচ্ছে তাদের মধ্যে রিলেশনশিপ স্ট্যান্ডার্ড না, সুন্দর না। তো তার মধ্যে হচ্ছে একটা কোর বিলিফ তৈরি হয়ে গেছে, যে কি হতে পারে, যে হচ্ছে হলো আহ, সব ধরনের ফ্যামিলিতেই সম্ভবত এরকম ঝগড়া হয়, কিংবা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মিল থাকে না, হ্যাঁ, কিংবা হচ্ছে হলো হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে দেখতে পারে না, এই টাইপের হচ্ছে এক ধরনের মেন্টালিটি তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে তার কোর বিলিফ, একটা অ্যাজাম্পশন তৈরি হয়। তো এটা ডিসফাংশনাল অ্যাজাম্পশন। তো পরবর্তীতে কখনো যদি হচ্ছে এরকম হয় যে সে হচ্ছে সংসার করতে চাচ্ছে, বা সে হচ্ছে বিয়ে করতে চাচ্ছে, বা সে মেয়ে হলে তাকে বিয়ে দিতে চাচ্ছে, তখন হচ্ছে তার ওই অ্যাজাম্পশনটা অ্যাক্টিভেট হয়ে যায়। তখন হচ্ছে তার মধ্যে এক ধরনের বিলিফ সিস্টেম তৈরি হয়, যে হচ্ছে হলো হাজবেন্ড ওয়াইফ হলেই তো আমাদের শান্তি হবে না। এতদিন যেরকম আমি খুব ফ্রিলি চলতে পারছি, খুব স্বাধীনতার মধ্যে ছিলাম, যখনই আমার বিয়ে করব কিংবা আমার বিয়ে হবে, তখনই হচ্ছে এক ধরনের সমস্যা তৈরি হবে সাংসারিক, মানে সংসার জীবন মানেই হচ্ছে সমস্যা। তো এই
যে অ্যাজাম্পশনটা ডিসফাংশনাল অ্যাজাম্পশন, এটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে তার মধ্যে বিভিন্ন ধরনের ন্যাট তৈরি হবে, নেগেটিভ অটোমেটিক থট। যে হচ্ছে সে যদি মেয়ে হয় তাহলে চিন্তা করবে হাজবেন্ড কি ভালো হবে কি হবে না, সে কি মারবে কি মারবে না, শ্বশুর বাড়ির মানুষ কেমন হবে। আবার যদি ছেলে হয় তখন সে ওয়াইফের ব্যাপারে চিন্তা করবে যে সে কিরকম হবে। অনেক জায়গায় দেখেছে যে ওয়াইফ বড় ধরনের অঘটন ঘটিয়ে চলে যাচ্ছে, এরকম কোনো ঘটনা হবে কিনা। মানে এইভাবে করে হচ্ছে তার এক ধরনের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তৈরি হবে, নেগেটিভ অটোমেটিক থট। দেন হচ্ছে তার ডিপ্রেশনটা ডেভেলপ করবে। ঠিক সেম আরেকটা এক্সাম্পল যদি দেই, যে যদি এরকম হয় যে সে এরকম সেম এই ঘটনার ক্ষেত্রে আমি যদি আরো একটা ইভেন্ট নিয়ে আসি, যে সে বিয়েও করলো, সেখানেও তার সমস্যা হলো না, পরবর্তীতে তার যখন ডিভোর্স হয়েছে তখন হচ্ছে তার এটা একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট হলো। তো ডিভোর্স হওয়ার পরে হচ্ছে তার ওই যে অ্যাজাম্পশনটা, ডিসফাংশনাল অ্যাজাম্পশন, সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। কারণ হচ্ছে সে তার বাবা মাকে দেখেছে যে তাদের মধ্যে মিল নেই। তো তার কাছেও মনে হয়েছে যে সংসার মানেই কখনো মিল হবে না, কিংবা সংসার মানেই হচ্ছে ঝগড়াঝাটি। তো ডিভোর্স হওয়ার পরে হচ্ছে তার এই অ্যাজাম্পশনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর তার মধ্যে অনেক ধরনের নেগেটিভ অটোমেটিক থট চলে আসবে, দেন হচ্ছে তার ডিপ্রেশনটা ডেভেলপ করবে। তো এখন এই ব্যাপারটা আমি কেন বলছি সেটা আমি একটু সামনে যদি যাই তাহলে হচ্ছে বোঝা যাবে যে কেন আমরা হচ্ছে আর্লি এক্সপেরিয়েন্সের কথাগুলো বারবার বলছি। আর মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা সেম জিনিসগুলোই দেখি। আমরা কি দেখি? প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো দেখি, প্রিসিপিটেটিং ফ্যাক্টর গুলো দেখি, মেইনটেনিং ফ্যাক্টর কি সেগুলো দেখি। এভাবে করে হচ্ছে আমরা একটা ক্লায়েন্টের ফর্মুলেশন করি, দেন হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যানে যাই। তো এইখানেও এই ফর্মুলেশনের ক্ষেত্রেও হচ্ছে আমরা যেটা দেখি যে ফ্যামিলি হিস্ট্রি দেখি, ডেভেলপমেন্টাল হিস্ট্রি দেখি, তারপর হচ্ছে কারেন্ট সিমটম দেখি, কোমরবিড সিমটম গুলো দেখি। এভাবে করে হচ্ছে আমরা তার অর্গানিক কোনো কজ আছে কিনা সেগুলো দেখি, দেন হচ্ছে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি। তো এরপরে ফর্মুলেশনের মধ্যেও আমরা সেম যেটা বললাম যে প্রিডিসপোজিং ফ্যাক্টর দেখি, প্রিসিপিটেটিং ফ্যাক্টর দেখি। প্রিডিসপোজিং ফ্যাক্টরটা কি? যে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছিল যেটা তার মধ্যে এখন সুপ্ত আছে। তার লাইফে কখনো সে একটা দুর্ঘটনা বা ঘটনা দেখতে পেয়েছে যেটা তার মধ্যে এখন সুপ্ত, কিংবা তার নিজেরও হতে পারে। এরকম হতে পারে না যে ফ্যামিলির কারো দ্বারা সে অ্যাবিউজড হয়েছে ছোট বয়সে, 4-5 বছর বয়সে বা 8-10 বছর বয়সে। এটা তার মধ্যে হচ্ছে এখন হচ্ছে এটা সুপ্ত। কারণ হচ্ছে সে তো এটা এক্সপ্রেস করতে পারেনি কাউকে, বা যখন ঘটনাটা ঘটেছিল তখন তো তার এত বুদ্ধিশুদ্ধিও হয়নি, সে তো জানে না যে অ্যাবিউজ কি, এবং এইটা কি খেলা না এটা কোনো ধরনের ইলিগাল অ্যাক্ট, সেটা তো সে জানে না। তখন যেটা হয়েছে যে এটা তার মধ্যে সুপ্ত, সে নর্মাল মনে করে এই জিনিসটা তার মধ্যে রেখে দিয়েছে। পরে যখন হয়েছে যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরে এসে, প্রিসিপিটেটিং ফ্যাক্টরটা কি? যে কোনো একটা ঘটনা, যে ঘটনার মাধ্যমে তার ওই জিনিসটা নাড়া দিয়েছে। এরপরে হচ্ছে দেখা যাবে কি যে তার মেইনটেনিং অর্থাৎ পারপেচুয়েটিং, যেটা এটা হচ্ছে মেইনটেনিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কি? যে তখন হচ্ছে তার নাড়া দেওয়ার ফলে তার মধ্যে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট তৈরি হবে, তার মধ্যে হচ্ছে ওই যে ডিপ্রেশন লেভেল আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করবে। কারণ হচ্ছে ওই যে যেটা তার মধ্যে সুপ্ত, সেই অ্যাজাম্পশনটা, সেই ডিসফাংশনাল অ্যাজাম্পশনটা তখন হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে তার মধ্যে আস্তে আস্তে ডিপ্রেশন লেভেলটা ডেভেলপ করবে। তো ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, বা যে কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডার হোক, এগুলো হচ্ছে অ্যাক্টিভেট হবে। তো এই কারণে আমরা হচ্ছে প্রিসিপিটেটিং ফ্যাক্টর দেখি, প্রিডিসপোজিং ফ্যাক্টর দেখি, দেন আমরা হচ্ছে হলো ফর্মুলেশন করি। আচ্ছা, তো এখন এই স্লাইডে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হলো জেন্ডার ডিসফোরিয়া ফর চিলড্রেন। DSM-5 এ যেটা বলেছে যে জেন্ডার ডিসফোরিয়া কাদের হবে, মানে জেন্ডার ডিসফোরিয়া হওয়ার ক্ষেত্রে যে সিমটম গুলো DSM-5 বলেছে সেই জিনিসগুলো আমি এখানে নিয়ে এসেছি। এখানে একটা সিমটম এটা বলেছে যে নাম্বার 2 তে বলেছে যে বয়েজ যারা আছে তাদের যেটা হবে স্ট্রং প্রিফারেন্স ফর ক্লোজ ড্রেসিং অর সিমুলেটিং ফিমেল অ্যাটায়ার, অর্থাৎ মেয়েদের ড্রেস পরার প্রতি তাদের আগ্রহ তৈরি হবে ছেলেদের। এবং হচ্ছে মেয়েদের কি হবে? ম্যাসকুলিন ক্লোথিং, ছেলেদের পোশাক পরার আগ্রহ তৈরি হবে। ক্লোজ ড্রেসিং, স্ট্রং প্রিফারেন্স, তারা হচ্ছে এই জিনিসটাকে খুব শক্তিশালী ভাবে স্ট্রংলি তারা হচ্ছে লাইক করবে, ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক।
এখন একটু চিন্তা করে দেখুন তো, এইটা হচ্ছে আর্লি এক্সপেরিয়েন্সের সাথে যায় কিনা। একটা বাচ্চা মেয়েদের পোশাক সে কিভাবে পাবে? হয় মাকে পড়তে দেখেছে, বোনকে পড়তে দেখেছে, কাজিনকে পড়তে দেখেছে, তার ফ্যামিলিতে ফিমেল মেম্বার যারা ছিল তাদেরকে পড়তে দেখেছে, রাইট? তাহলে এইটা আর্লি এক্সপেরিয়েন্স সাথে কানেক্টেড কিনা। এরপরে দেখেন 3 তে বলা আছে যে হচ্ছে যে এ স্ট্রং প্রিফারেন্স ফর ক্রস জেন্ডার রোলস ইন মেক বিলিভ প্লে অর ফ্যান্টাসি প্লে। বিভিন্ন ধরনের খেলাধুলার ক্ষেত্রে হচ্ছে ক্রস জেন্ডার, অর্থাৎ ছেলে মেয়েদের খেলাধুলা করবে, মেয়ে ছেলেদের খেলাধুলা করবে। 4 এও বলা আছে যে টয়স, গেমস, অ্যাক্টিভিটিস এই জিনিসগুলো হচ্ছে অল্টারনেট করবে, ছেলে মেয়েদেরটা, মেয়ে ছেলেদেরটা। এটাকে আর্লি এক্সপেরিয়েন্সের সাথে যায় কিনা। যে তারপরে নাম্বার 5 এও দেখেন প্লেমেটস অফ দ্য আদার জেন্ডার, যে তার প্লেমেট হবে কারা? অপোজিট জেন্ডারের লোকজন। মানে হচ্ছে সে ছেলে হলে মেয়েরা তার প্লেমেটস হবে, মেয়ে হলে তার ছেলেরা প্লেমেটস হবে। এই পুরোটা কি আর্লি এক্সপেরিয়েন্সের সাথে যায় কিনা। এই যে সে টয়স, গেমস এগুলো যে ছেলে বা মেয়ে, সে তো জানে না যে এটা ছেলেদের খেলা মেয়েদের খেলা। একটা 5 বছর, 8-10 বছর, 15 বছরের, মানে 5-7 বছরের একটা শিশু বা যে বয়স থেকে খেলা শুরু করে 1-1.5 বছর থেকে, সেই বয়সে তো তার জানার কথা না যে এটা ছেলেদের খেলা বা এটা মেয়েদের খেলা। সে তো আলাদা করতে পারে না। 5-6 বছর আগ পর্যন্ত তো তার জেন্ডার আইডেন্টিটি ডেভেলপ করে না, সে তো জানেই না যে সে ছেলে না মেয়ে, এবং মেয়ে এবং ছেলের যে ডিফারেন্সিয়েশন সেটাই তো সে জানে না, এই দুইটার মধ্যে পার্থক্যই তো সে জানে না, তাই না? তাহলে হচ্ছে তারপরে দেখেন নাম্বার 6 এ বলছে হচ্ছে বয়েজ আর স্ট্রং রিজেকশন অফ টিপিক্যালি ম্যাসকুলিন টয়েস। একটা বয়েজ সে হচ্ছে ম্যাসকুলিন টয়েস, হচ্ছে ছেলেদের গেমস টয়েস এগুলো হচ্ছে রিজেক্ট করে দিবে, এবং হচ্ছে সেম অল্টারনেট মেয়েও হচ্ছে মেয়েদেরটা রিজেক্ট করে দেবে, ছেলেদেরটা প্রিফার করবে। এবং হচ্ছে নাম্বার 7 এ বলা আছে এ স্ট্রং ডিসলাইক অফ অল সেক্সুয়াল অ্যানাটমি, অর্থাৎ সে যে ছেলে, তার ছেলের যে ধরনের অর্গান আছে, বা সে যে মেয়ের যে ধরনের অর্গান আছে, এইগুলোকে সে হচ্ছে ডিনাই করবে, এইগুলোকে সে ডিসলাইক করবে। তো এখন কথা হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে এই বয়সে সে কিভাবে জানে, বা তার জানার ওয়েটা কি যে ছেলেদের এই অর্গান থাকে, মেয়েদের এই অর্গান থাকে। এটা যদি আর্লি এক্সপেরিয়েন্সের সাথে কানেক্টেড না হয় তাহলে মানে কানেক্ট করা যায় কিনা। আর যদি ধরেই নিলাম যে এটা তার আর্লি এক্সপেরিয়েন্সের সাথে কানেক্টেড না, তাহলে কানেক্টেড না হলে তার জানার ওয়েটা কি? তার কি জানার কোনো ওয়ে আছে? অ্যাকচুয়ালি জানার কোনো ওয়ে নেই। তার মানে হচ্ছে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ডেভেলপ করে কিভাবে? এই ব্যাপারগুলো ডেভেলপ করে হচ্ছে আর্লি এক্সপেরিয়েন্সের উপরে। তার আর্লি এক্সপেরিয়েন্স যেরকম, তার উপরে বেস করে হচ্ছে এই জিনিসগুলো ডেভেলপ করে। বিভাই, সরি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা নেই। একটু ছিল, একটু ম্যানেজ করলাম আর কি। তো হ্যাঁ হ্যাঁ এই যে ব্যাপারগুলো যে যেটা বলছিলাম যে সেক্সুয়াল অ্যানাটমি যেটা, সে কিভাবে জানে যে মেয়েদের এই অর্গান থাকে এবং ছেলেদের এই অর্গান থাকে? তার যদি আর্লি এক্সপেরিয়েন্স না থাকে, কেউ যদি তাকে না শিখায়, না বোঝায়, না জানায়, কিংবা হচ্ছে কেউ যদি তাকে না ইনফ্লুয়েন্স করে, ইন্সপায়ার করে, তাহলে তো তার জানার কোনো সুযোগ নেই, তাই না? তাহলে জেন্ডার ডিসফোরিয়ার যে সিমটম সবগুলো কিন্তু আর্লি এক্সপেরিয়েন্সের সাথে কানেক্টেড। তাহলে একজন জেন্ডার ডিসফোরিয়ার পেশেন্ট যদি কখনো দেখেন যে তার ডিপ্রেশন ডেভেলপ করছে এই সেক্সুয়াল অ্যানাটমি কারণে, কিংবা হচ্ছে হলো এই টয়েস, গেমস এই জিনিসগুলো সে ছেলে হয়ে মেয়েদেরটা চাচ্ছে, বাবা মা দিচ্ছে না, তখন বুঝতে হবে যে তার যদি ডিপ্রেশন ডেভেলপ করে, তখন আমাদের কি প্রিডিসপোজিং ফ্যাক্টর, প্রিসিপিটেটিং ফ্যাক্টর, আর্লি এক্সপেরিয়েন্স, কোর বিলিভ এগুলো কি আমাদের দেখা উচিত না? কিন্তু বর্তমান সময়ে যেটা, এই জিনিসগুলো কিন্তু দেখা হচ্ছে না। এখন কি দেখা হচ্ছে যে সে যেটা চাচ্ছে সেটাই। জেন্ডার ডিসফোরিয়া বা হচ্ছে এই টাইপের অর্গানাইজেশন যারা ডাব্লিউ প্যাথ কিংবা হচ্ছে হলো এপিএ, এরা সবাই হচ্ছে সেম কথাটা বলছে যে সে তার স্ট্রং ডিজায়ার কি সেটার উপর কাজ শুরু, সেটার উপর সার্জারি, সেটার উপর ট্রিটমেন্ট, সেটার উপর সবকিছু। তাহলে বাকি সব মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে আমি বিভিন্ন কোর বিলিভ দেখলাম, আর্লি এক্সপেরিয়েন্স দেখলাম, প্রিডিসপোজিং ফ্যাক্টর দেখলাম, কিন্তু এই ক্ষেত্রে এসে আমি সবকিছু ভুলে গেলাম।
আমি হচ্ছে তার স্ট্রং ডিজায়ার কি সেটার উপর কাজ করা শুরু করলাম এবং সেটার উপর ট্রিটমেন্ট করা শুরু করলাম, তাকে সেভাবে ছেলে থেকে মেয়ে করে ফেললাম, মেয়ে থেকে ছেলে করে ফেললাম। মানে এইটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? এটা কি স্ববিরোধী একটা ব্যাপার হয়ে গেল না? আচ্ছা, তারপর হচ্ছে ডাব্লিউ প্যাথের কিছু কিছু স্টেটমেন্টস অফ রিকমেন্ডেশন। যারা হচ্ছে হেলথ প্রফেশনাল তারা হচ্ছে কিভাবে তাদের জন্য কিছু রিকমেন্ডেশন দিয়েছে ডাব্লিউ প্যাথ। তো এইখানে দেখেন তাদের স্টেটমেন্টে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডস অফ কেয়ার 8 ভার্সন, মানে হচ্ছে SOC 8 যে ভার্সনটা আছে একদম লেটেস্ট ভার্সন, আপনারা হচ্ছে গুগল করলেই এই ভার্সনটার PDF পেয়ে যাবেন। তো এই ভার্সনে ডাব্লিউ প্যাথ হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল, মেন্টাল হেলথ প্রফেশনাল কিংবা হচ্ছে হেলথ প্রফেশনাল বা হেলথ রিলেটেড যে কোনো অর্গানাইজেশনের সাথে যারা যুক্ত, অর্থাৎ ডক্টর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট যারা আছে সবাই, তাদের জন্য কিছু রিকমেন্ডেশন দিয়েছে যে আপনাদের এইভাবে এই জিনিসগুলো, যে ট্রান্সজেন্ডারদের এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এর মধ্যে হচ্ছে দেখেন আমি দাগ দিয়েছি জেন্ডার অ্যাফার্মিং হেলথ কেয়ার ফর ট্রান্সজেন্ডার। তারপরে হচ্ছে অর্থাৎ তাদের অর্থাৎ তাদের জন্য যে হেলথ কেয়ারটা, অর্থাৎ যারা জেন্ডার চেঞ্জ করতে চায় ওই চেঞ্জ করার সুযোগ দিয়ে তাদের হচ্ছে হেলথ কেয়ারটা ওইভাবে ডেভেলপ করার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে কিছু জেনারেল প্রিন্সিপাল দিয়েছে যে যেমন হচ্ছে বি এম্পাওয়ারিং অ্যান্ড ইনক্লুসিভ, তারপর হচ্ছে রেসপেক্ট ডাইভার্সিটি, এই যে ডাইভার্সিফাই হচ্ছে এই যে ভেরিয়েশনটা, তো এইটাকে মানে রেসপেক্ট করতে বললো। মানব জাতির কি হয় না হয় সেটা নিয়ে মাথা ব্যথা নেই, জাস্ট রেসপেক্ট করে যাও। রেসপেক্ট ইউনিভার্সাল হিউম্যান রাইটস, এটা একটা হিউম্যান রাইটস হিসেবে প্রতিষ্ঠিত করা হলো এবং হচ্ছে এটাকে রেসপেক্ট করতে বলা হলো। তারপরে হচ্ছে তারা যে ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হয় তাদের ভাষ্য অনুযায়ী সেই জিনিসগুলো চেঞ্জ করতে বললো। এরপর হচ্ছে দেখেন প্রিন্সিপালস অ্যারাউন্ড ডেলিভারিং কম্পিটেন্ট সার্ভিস, এখানে হচ্ছে বিকাম নলেজেবল, মানে হচ্ছে হলো এই রিলেটেড ট্রেনিং নিতে হবে যেখানে সম্ভব, এবং হচ্ছে তাদের যে হেল্প গুলো আছে যেভাবে তাদের হেল্প করা যায় সেভাবে হেল্প করার কথা বলা আছে। এবং হচ্ছে দেখেন প্রিন্সিপালস অ্যারাউন্ড ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস অ্যান্ড অ্যাক্সেসিবল হেলথ কেয়ার। এইখানে এই এইখানে যে কয়টা রিকমেন্ডেশন তারা দিয়েছে একদম শেষেরটায় দেখেন কি বলেছে, রিজেক্ট অ্যাপ্রোচেস দ্যাট হ্যাভ দ্য গোল অর ইফেক্ট অফ কনভার্সন and avoid providing any direct or indirect support for such approaches or services। মানে কথাটা একটু মানে নিউট্রালাইজ করে কিন্তু এই জিনিসটা ডেলিভারি করছে। এই জিনিসটা বুঝতে হচ্ছে আমার বেশ সময় লেগেছে যে এখানে আসলে কি বোঝাতে চেয়েছে। তো এইখানে দেখেন যে যারা কনভার্সন হবে অর্থাৎ যারা চেঞ্জ করবে তাদের উপর কোনো ধরনের ইফেক্ট পড়ে এরকম যে কোনো কিছু রিজেক্ট করে দিতে হবে। এবং হচ্ছে যারা এই টাইপের অ্যাক্ট করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড প্রোভাইডিং এনি ডিরেক্ট অর ইনডিরেক্ট সাপোর্ট, মানে হচ্ছে তাদের প্রতি যারা হচ্ছে সাপোর্ট দিচ্ছে না, হ্যাঁ মানে হচ্ছে তাদেরকে কনভার্সনের ক্ষেত্রে যারা হচ্ছে হেল্প করছে না তাদেরকে হচ্ছে আপনার মানে রিজেক্ট করতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে তাদেরকে চেঞ্জ না করে তাদেরকে যদি আপনি সেম অবস্থায় রেখে দেন এইটা হচ্ছে করা যাবে না, এইটা অ্যাভয়েড করে ফেলতে হবে। এই জিনিসটাই হচ্ছে একটু মানে ওদের ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছে যে অ্যাভয়েড প্রোভাইডিং এনি ডিরেক্ট অর ইনডিরেক্ট সাপোর্ট ফর সাচ অ্যাপ্রোচেস অর সার্ভিস। অর্থাৎ যারা মানব সভ্যতা বিকাশের জন্য বা ভালোর জন্য তাদের বিরুদ্ধে যারা হচ্ছে কোনো ধরনের অ্যাপ্রোচ বা সার্ভিস স্টার্ট করবে, যেরকম এই যে আমরা যেটা করছি যে অ্যাওয়ারনেসটা তৈরি করছি, তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে তাদের ভাষ্য অনুযায়ী। আচ্ছা, তারপরে হচ্ছে এপি এর যে গাইডলাইন, এপি এর লেটেস্ট যে গাইডলাইন সাইকোলজিস্টের উপরে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ওরা যে গাইডলাইনটা দিয়েছে এরকম অনেক মানে গাইডলাইনের মধ্যে নাম্বার 1, নাম্বার 2, গাইডলাইন 1, গাইডলাইন 2, গাইডলাইন 3 এভাবে করে অনেকগুলো গাইডলাইন দিয়েছে। তো 6 এ কি বলেছে দেখেন যে সাইকোলজিস্টের যেটা করতে হবে, স্ট্রাইভ টু রিকগনাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ ইনস্টিটিউশনাল ব্যারিয়ার্স অন দ্য লাইফস অফ ট্রান্সজেন্ডার পিপল অ্যান্ড টু অ্যাসিস্ট, তাদেরকে সহায়তা করতে হবে ইন ডেভেলপিং ট্রান্সজেন্ডার অ্যাফার্মেটিভ এনভায়রনমেন্ট, ট্রান্সজেন্ডারদের যে অ্যাফার্মেটিভ এনভায়রনমেন্ট সেটাকে অ্যাসিস্ট করতে হবে, সহায়তা করতে হবে।
গাইডলাইন 7 এ কি বলছে দেখেন, যে নিড টু প্রমোট সোশ্যাল চেঞ্জ, প্রমোট করতে হবে দ্যাট রিডিউসেস দ্য নেগেটিভ ইফেক্টস অফ স্টিগমা। তাদের যে স্টিগমা গুলো, তাদেরকে নিয়ে যে স্টিগমা গুলো সমাজে প্রচলিত, সেটার যে নেগেটিভ ইফেক্ট আছে সেইটা হচ্ছে রিডিউসের জন্য প্রমোট করতে হবে, সেটা হচ্ছে রিডিউসের জন্য সোসাইটিকে বলতে হবে, অ্যান্ড অন দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ ট্রান্সজেন্ডার পিপল। অর্থাৎ এই পিপলদের নিয়ে মানুষের মধ্যে যে স্টিগমা, এই স্টিগমা রিডিউস করতে হবে, রিডিউসের জন্য কি করতে হবে, সোসাইটিকে চেঞ্জ করতে হবে, তার মানে হচ্ছে তাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো দেখেন, আমি যে ব্যাপারগুলো এতক্ষণ আলোচনা করেছি সবগুলো দেখেন তো আর্লি এক্সপিরিয়েন্সের সাথে যায় কিনা, কিংবা হচ্ছে ওরা যে জেন্ডার ডিসফোরিয়ার কথা যেটা বলেছে সেটাও তো আর্লি এক্সপিরিয়েন্সের সাথে যায়, যে আর্লি এক্সপিরিয়েন্সে এরকম হয়েছিল যার কারণে তাদের আস্তে 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 একটা সময় ডিপ্রেশন ডেভেলপ করে। জেন্ডার ডিসফোরিয়া যাদের হয় তাদের আসলে কি হয় অ্যাকচুয়ালি, যে তারা একটা সময় মনে করে যে সে হচ্ছে ছেলের শরীরে মেয়ে হিসেবে বাঁধা, বা মেয়ের শরীরে ছেলে হিসেবে বাঁধা, বা তার অর্গানগুলো তার না, এটা হচ্ছে আরেকজনের, সে হচ্ছে অন্য কিছু ডিজার্ভ করে। এই কারণে তার একটা ডিপ্রেশন ডেভেলপ করে, ডিপ্রেশনের কারণে হচ্ছে সে চেঞ্জ করতে চায়। এই হচ্ছে ঘটনা। তো অ্যাপা মানে এপিএ কিংবা হচ্ছে ডব্লিউপ্যাথ, এরা সেম জিনিসগুলোই বলছে, যে তাদেরকে প্রমোট করো, তাদেরকে ইন্সপায়ার করো, তাদেরকে অ্যাসিস্ট করো, তাদের এনভায়রনমেন্টটাকে কি করো, তুমি তাদেরকে রেসপেক্ট করো, সবকিছু মানে তাদের জন্য করো। কিন্তু যাদের জন্য করব তাদের এই জিনিসটা কিভাবে ডেভেলপ করলো সেইটা নিয়ে হচ্ছে আমার আর কোনো কাজ নেই। আমি সিজোফ্রেনিয়া, কনভার্সন, ওসিডি, বর্ডারলাইন পার্সোনালিটি বা যে কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে ওই বেকের মডেলটা ফলো করব, ওই প্রিডিসপোজিং ফ্যাক্টর, প্রিসিপিটেটিং ফ্যাক্টর, মেইনটেনিং ফ্যাক্টর, প্রোটেক্টিভ ফ্যাক্টর, এইগুলো দেখব, এইগুলো দেখে ফর্মুলেশন করব, ট্রিটমেন্ট করব। কিন্তু হচ্ছে এখানে এসে কি করব, আমার আর্লি এক্সপিরিয়েন্স দেখা যাবে না, আমার কোর বিলিফ দেখতে হবে না, কালচারাল এনভায়রনমেন্টটা কি সেটা দেখা যাবে না, সোশ্যাল নর্মসটা কি সেটাও দেখার দরকার নেই, সে যেটা চেয়েছে তার স্ট্রং ডিজায়ারটা কি সেই অনুযায়ী কাজ করবে। তার মানে হচ্ছে এখানে এসে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে, মানে তাদের যে সিস্টেমেটিক রুলস সেটাই তারা ব্রেক করেছে। আচ্ছা, তো এখন এখানে আমি যেটা করেছি যে সেটা হচ্ছে যে আরেকটা ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারটা হচ্ছে ডিএসএম মানে 2 থেকেও ছিল, যে হচ্ছে কিছু মানুষের ফ্রোটিউরিস্টিক ডিসঅর্ডার। এইটা কি, এটা হচ্ছে যদি কারো 6 মাস এটা পারসিস্ট করে, রিকারেন্ট হয়, বারবার হয়, এবং হচ্ছে মানে তার সমস্যাটা কি, সমস্যা হচ্ছে সেক্সুয়াল অ্যারোজাল ফ্রম টাচিং অর রাবিং এগেইনস্ট আ নন কনসেন্টিং পারসন। অর্থাৎ এমন একজন লোক যার কোনো কনসেন্ট নাই, তাকে সে টাচ করতে চাচ্ছে, রাব করতে চাচ্ছে, টাচিং অ্যান্ড রাবিং তার প্রতি। তো এইটা যদি হয় আবার, এবং এইটা যদি হচ্ছে তার ফ্যান্টাসাইজ আর জাস্ট বিহেভিয়ার মানে হচ্ছে ম্যানিফেস্ট করে, তাহলে হচ্ছে এটা একটা ফ্রোটিউরিস্টিক ডিসঅর্ডারের মধ্যে পড়বে। তাহলে এইখানে দেখেন আমি যেটা দাগ দিয়েছি সেটা হচ্ছে কন্ডিশন কি, যদি নন কনসেন্ট হয়, যে এমন একজন লোক যার কোনো কনসেন্ট নেই। এখন হচ্ছে এইটা নন কনসেন্ট হলে ইলিগাল, রাইট, এটা একটা ডিসঅর্ডারের মধ্যে পড়লো। কিন্তু এটা হাজবেন্ড ওয়াইফের যদি হয়, হাজবেন্ড ওয়াইফ, তাহলে কিন্তু এটা লিগাল, তখন কিন্তু এটা ডিসঅর্ডারের মধ্যে পড়বে না। এখন কথা হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে সেম জিনিসটা যদি হয়, এটা ডিসঅর্ডার না, কিন্তু হচ্ছে এটা যদি নন কনসেন্ট হয় তাহলে হচ্ছে এটা ডিসঅর্ডার, রাইট। এখন এই যে ডিসঅর্ডার, সেম জিনিসটাকে আমি একবার বলছি ডিসঅর্ডার, আরেকবার বলছি ডিসঅর্ডার না, এটা কেন একবার কি মানে একটু চিন্তা করেন তো, এটা আসলে কেন? তো এইটা যদি চিন্তা করি তাহলে আমরা যেটা দেখতে পাই, এগুলো ডিপেন্ড করে, এই যে মেন্টাল ডিসঅর্ডার বলেন বা যাই কিছু বলেন, সবকিছু কিন্তু সোশ্যাল নর্মস এর উপর ডিপেন্ড করে, তাই না? যেমন ধরেন বিয়ের আগে যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্ট ইলিগাল, ধর্মীয় দৃষ্টিতে তো ইলিগাল, ইভেন আমাদের দেশের কালচারেও ইলিগাল। তাহলে একটা জাস্ট রিচুয়াল পালন করলেন আর লিগাল হয়ে গেল, তখন হচ্ছে মানুষই ইন্সপায়ার করতেছে, মেয়ের বাপ ছেলের বাপ তারাই ইন্সপায়ার করতেছে যে তোমাদের এরকম সেক্সুয়াল অ্যাক্ট করতে হবে। এইটাই হচ্ছে এখন তোমাদের মানে এটাও একটা
প্রায়োরিটি লিস্টের মধ্যে থাকবে। আরো যে আদার্স লিস্ট আছে যে একজন আরেকজনের উপর যে রেসপন্সিবিলিটি, এটা ওয়ান টাইপ অফ রেসপন্সিবিলিটি, জাস্ট একটা রিচুয়াল, তাই না? তো এই যে রিচুয়ালটা, এটা কি? রিলিজিয়ান থেকে আসছে। এখন এই রিলিজিয়ানটা কি? আমি যদি চিন্তা করি যে রিলিজিয়ানটা কি, তাহলে রিলিজিয়ানটা কি, যে এটাও আমরা আমাদেরকে যে বানিয়েছেন আল্লাহ তাআলা, সে সিস্টেম মানে একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে বলেছেন যে এইভাবে চলো। তো রিলিজিয়ান কি? এটা একটা সোশ্যাল নর্মস, আর কিছু না, তাই না? সমাজে যেটা আছে যেগুলো খারাপ, জাস্ট সেইগুলোকে ধর্ম খারাপ বলে, বাকি সবগুলোকেই তো অ্যাকসেপ্ট করে। এটাই তো রিলিজিয়ান, তাই না? তো এইটা আসছে কিভাবে? সোশ্যাল নর্মস থেকে। তাহলে সোশ্যাল নর্মস এর কিন্তু বড় একটা ইম্প্যাক্ট আছে। এই মেন্টাল ডিসঅর্ডার যেগুলো, এগুলো অনেকগুলো ডিসঅর্ডার যদি দেখেন যে নন কনসেন্টিং হলে হচ্ছে এটা ডিসঅর্ডার, কিন্তু যদি কনসেন্ট থাকে তাহলে আর এটা ডিসঅর্ডারের মধ্যে থাকে না। তাহলে কেন ডিসঅর্ডারের মধ্যে থাকে না সেম অ্যাক্ট, সেক্সুয়াল অ্যাক্ট কেন একবার খারাপ একবার ভালো? ওই যে সোশ্যাল নর্মস। তাহলে আপনি সোশ্যাল কালচার এগুলোকে কখনোই বাদ দিতে পারবেন না। তাহলে আপনি জেন্ডার ডিসফোরিয়ার ক্ষেত্রে বা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে আপনি হচ্ছে সোশ্যাল নর্ম, বিয়ন্ড রিলিজিয়ান তো আছেই, পাশাপাশি হচ্ছে সোশ্যাল নর্মটাকেও তো ব্রেক করতেছে, তাই না? তাই তো হচ্ছে। তো এখন দেখেন যে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে যেটা এর আগেও বলেছি যে আমরা হচ্ছে ডিপ্রেশন মডেলে আর্লি এক্সপেরিয়েন্স গুলো দেখি, তারপরে হচ্ছে হলো পি ফ্যাক্টর, যেটা অর্থাৎ প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো দেখি, মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, তারপরে প্রিসিপিটেটিং ফ্যাক্টর গুলো দেখি, মেইনটেনিং ফ্যাক্টর গুলো দেখি, তাই না? এভাবে করে হচ্ছে আমরা একটা আমরা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার গুলো লিস্ট করি বা তার ডায়াগনোসিস করি, ডায়াগনোসিস করার পরে হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যানে যাই। তাহলে এই যে সোশ্যাল নর্মস, এটার ভ্যালু কিন্তু অনেক বেশি, কিন্তু এই ক্ষেত্রে এসে আপনি কি করতেছেন? সোশ্যাল নর্মটাকে ব্রেক করতেছেন। এরপরে হচ্ছে দেখেন ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা আগের সেশনে বলেছিলাম যে কগনিটিভ ইরোড দেখি। কগনিটিভ ইরোড কি? ধরেন 8-10টা 20টা কগনিটিভ ইরোড আছে, আমি একটাও মানলাম না, তাতে কি, কার সমস্যা? কগনিটিভ ইরোড যেমন ম্যাগনিফিকেশন ধরেন এটা, বা ইমোশনাল রিজনিং ধরেন এটা। যে ম্যাগনিফিকেশন কি? যে একজন মানুষ ছোট জিনিসকে সে বড় করে দেখে, তিলকে তাল বানায়, তার ছোট্ট একটা জিনিস সেটাকে সে বড় করে দেখে। তো ছোট্ট ছোট্ট জিনিসকে বড় করে দেখা, সে ধরেন আমি ছোট্ট জিনিসকে বড় করে দিই, আমি মানলাম না এটা, যে না এটা কোনো কগনিটিভ ইরর না, এটা আমার কোনো সমস্যা না। তাহলে কি সমস্যা? তাহলে আমার যে এইটা যে সমস্যা বা সমস্যা না, এটা আপনি আপনি একজন সাইকোলজিস্ট হিসেবে, সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনি আইডেন্টিফাই করার কি? তো এই যে আপনি আইডেন্টিফাই করলেন যে ম্যাগনিফিকেশন একটা কগনিটিভ ইরর, এটা কিসের ভিত্তিতে? সোশ্যাল নর্মস এর ভিত্তিতে। যতগুলো কগনিটিভ ইরর আপনি হচ্ছে লিস্ট করেছেন, সাইকোলজিস্টরা লিস্ট করেছে যতগুলো কগনিটিভ ইরর, সবগুলো কগনিটিভ ইরর সোশ্যাল নর্মস এর উপর বেস করে তারা লিস্ট করেছে। তাহলে সব জায়গায় সোশ্যাল নর্মস খাটে, কিন্তু হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য সোশ্যাল নর্মস এর কোনো ভ্যালু নেই। তাকে আমি এইটাও বলতে পারবো না যে আপনি আপনার যে ডিজায়ার বা আপনার যে স্ট্রং প্রিফারেন্স, এইটা হচ্ছে কগনিটিভ এরর, এটা আমি বলতে পারবো না, তাই না? ডব্লিউপ্যাথ তো তাই বলতেছে, এপিএ তো তাই বলতেছে যে আপনি তাদের এইটা কগনিটিভ এরর সেটা বলতে পারবেন না। তার যে ডিজায়ার, আপনি সেই ডিজায়ারের উপর ট্রিটমেন্ট মানে ই করে দেন। আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে যেটা যে প্যারেন্টস রাইট, যেটা আগেও বলেছিলাম যে প্যারেন্টস এর রাইট তো আছে, যে প্যারেন্টস এর কনসেন্টও তো নেওয়া দরকার, তাই না? আপনি হচ্ছে যে জেন্ডার ডিসফোরিয়াতে যে হচ্ছে আক্রান্ত, তার হচ্ছে কনসেন্ট নিলেন, সে হচ্ছে স্ট্রং ডিজায়ার দেখালো যে অপোজিট জেন্ডারের প্রতি তার মানে হচ্ছে হলো ইন্টারেস্ট, তাহলে হচ্ছে তাকে যে এত বছর ধরে তৈরি করলো, তাকে যে লালন পালন করলো, তার কনসেন্টটা কোথায়? আপনি কি তার কনসেন্টটা নিয়েছেন? প্যারেন্টের কনসেন্ট কি এই ক্ষেত্রে প্রযোজ্য, বা প্যারেন্টের কনসেন্ট কি এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? প্যারেন্টের কনসেন্ট কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তাহলে আপনি একজনের কনসেন্টের উপর বেস করে হচ্ছে তাকে ট্রিটমেন্ট করলেন। তো ট্রিটমেন্ট
করার ফলাফলটা কি সেটা হচ্ছে ভিন্ন, কনসিকোয়েন্স কি আমরা সেটা নিয়ে আলোচনা করব না। হিস্ট্রি মানে যদি বলতে চাই, কিংবা হচ্ছে এই টাইপের ইভেন্ট বা ইনসিডেন্ট কতগুলো হয়েছে সেগুলো যদি বলতে চাই অনেকগুলো সেশন লাগবে। তো ওই ব্যাপারগুলো আপনারা হচ্ছে যেহেতু এই আপনারা ইন্টারেস্টেড, কিংবা হচ্ছে যেহেতু এতগুলো সেশনে অ্যাড হয়েছেন, সামনে হয়তো পেপার পত্রিকা কিংবা মিডিয়াতে আপনারা জানতে পারবেন অ্যালন মাস্ক থেকে শুরু করে অনেক বড় বড় মানে জায়ান্ট মার্কেটার, তাদের মানে ফ্যামিলির অবস্থাও কিন্তু 12টা সোজা কথা এই জেন্ডার ডিসফোরিয়ার কারণে। আচ্ছা, তো এখন এই জিনিসগুলো সামনে আরো জানতে পারবেন, তো ওইগুলো নিয়ে আলোচনা করার আমার দরকার নেই। হিস্ট্রি নিয়ে বেশ আলোচনা করেছি। এখন কথা হচ্ছে যে প্যারেন্টের কনসেন্টটা কোথায়, এরপর হচ্ছে পিপলস কনসেন্ট। ওই ক্ষেত্রে এই যে একটা ডিসঅর্ডার দেখালাম যে কনসেন্ট না থাকলে হচ্ছে ডিসঅর্ডার, কনসেন্ট থাকলে ওটা ডিসঅর্ডার না। তো এখন কথা হচ্ছে যে আমি আমার সমাজে, আমি আমার দেশে, আমিও তো মানে আমারও তো একটা রাইট আছে, তো আমি এইটা অ্যাকসেপ্ট করি কিনা, আমারও তো একটা কনসেন্ট থাকা দরকার। ইভেন হচ্ছে হলো এখনো কিন্তু অ্যালকোহলিজম কিংবা হচ্ছে ওই অ্যালকোহলিক পিপল যারা বা হচ্ছে সাবস্টেন্স ইউজ, এটাকেও কিন্তু ডিসঅর্ডার বলা হয়, তাই না? সাবস্টেন্স যারা নেয় তাদের এই যে প্রবলেম, এটাকে কিন্তু ডিসঅর্ডার বলা হয়। তো এখন কথা হচ্ছে যে ওই হোমোসেক্সুয়াল অ্যাক্ট, ওরা যেভাবে হোমোসেক্সুয়ালিটি যারা মেনটেন করতো বা যারা করতো, তারা যেভাবে আন্দোলন করে এটা ডিসঅর্ডার থেকে বের করে দিয়েছে, এখন যদি সাবস্টেন্স ইউজাররাও যদি এরকম শুরু করে আন্দোলন করে যে এটা কোনো মেন্টাল ডিসঅর্ডার না, এটা তোমরা এখান থেকে বের করে দাও, হয়তো ভবিষ্যতে সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন হয়তো DSM-5 থেকে বা 6 থেকে বের করেও দিতে পারে, যদি তাদের এরকম কোনো ধরনের বড় ধরনের আন্দোলন হয় বা তাদের। তার মানে হচ্ছে দেখেন, এই যে একটা ডিসঅর্ডার DSM এর মধ্যে ঢুকলো সোশ্যাল নর্মস এর উপর বেস করে, কিন্তু হচ্ছে এখান থেকে বের হয়ে গেল কিসের উপর বেস করে? আন্দোলনের উপর বেস করে। আচ্ছা, তো পিপলদের কনসেন্টটা কোথায়, যে আমি এই টাইপের ভেরিয়েশন ডাইভার্সিটি আমি চাই না, তাহলে আমার কনসেন্টের ভ্যালুটা কই? নাই কিন্তু। হচ্ছে অর্থাৎ ওদের কনসেন্টের ভ্যালু আছে কিন্তু আমার কনসেন্টের কোনো ভ্যালু নেই। আমি এই ডাইভার্সিফাই এগুলো চাই না, আমার সমাজে হোক এটা চাই না। কারণ হচ্ছে দেখতেছি যে আমি 100% এর মধ্যে 100%ই সাইড ইফেক্ট, কোনো হচ্ছে মানে গুড ইম্প্যাক্ট নাই। অনেক কিছুরই কিন্তু একটা খারাপ জিনিস হলেও ওটার অনেক সময় ভালো পজিটিভ দিক নেগেটিভ দিক থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো পজিটিভিটি পাইনি, যে কোনো একটা পজিটিভিটি এদের এই ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়নি, আমি পাইনি অন্তত। আপনারা কেউ পেয়েছেন কিনা আমি জানি না। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ কি? আমরা যেটা করতে পারি, আর্লি এক্সপেরিয়েন্স দেখতে পারি, প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো, তার কোর বিলিফ গুলো, সে কোন কালচারে বাস করে, সে কিভাবে এভাবে হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারি। দেন হচ্ছে ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি। তো এই ক্ষেত্রে বেটার হচ্ছে যারা সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট কিংবা হচ্ছে যারা এই রিলেটেড কাজ করে তাদের হেল্প নেওয়া, তাদের সহায়তা নেওয়া, তাহলে হচ্ছে এই জিনিসটা মানে ডিল করা খুব ইজি, না হয় হচ্ছে মানে খুব কঠিন। আচ্ছা, এখন হচ্ছে ইসলামিক অ্যাপ্রোচটা কি হবে? ইসলামিক অ্যাপ্রোচ একদম সিম্পল, যে সেটা হচ্ছে যে এখানে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি মানুষকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, মানে এক নারী এবং হচ্ছে এক পুরুষ, এবং হচ্ছে সৃষ্টি করে কি করেছেন? বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করে দিয়েছেন। একদম সিম্পল কথা, যে এক নারী এবং এক পুরুষ। এখানে কিন্তু অন্য কোনো জেন্ডার, অন্য কোনো ভেরিয়েশনের কথা কিন্তু নিয়ে আসেনি। তার মানে হচ্ছে মানব জাতি ও গোত্র টিকে থাকতে হলে ওই নারী পুরুষ ওই সিস্টেমটাই মেনটেন করতে হবে। এর বাইরে যদি কোনো কিছু মানে করা হয় তাহলে আসলে মানব জাতি টিকানো খুব টাফ। ইভেন ট্রান্সজেন্ডার, তাদেরকে আপনি টিকাতে পারবেন? এটা কিন্তু কঠিন। আচ্ছা, এরপর হচ্ছে সূরা নিসায় কি বলা আছে যে যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, মানে আদম আলাইহিস সালামের কথা বলেছেন যে তাকে প্রথমে সৃষ্টি করেছেন এবং তার মধ্য থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং তারপরে বহু পুরুষ এবং নারী তাদের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাই তো? একদম সিম্পল কথা, একজন নারী একজন পুরুষ।
এবং তাদের মাধ্যমে আজকে মানবজাতি টিকে আছে। তো সূরা কিয়ামার ৩৯ নম্বর আয়াতেও এটা বলেছেন যে অনেকগুলো স্টেপ বলেছেন যে কিভাবে একজন মানুষ সৃষ্টি করে, তারপরে বলেছেন যে তার থেকে সৃষ্টি করেন যে যুগল নর ও নারী, মানে পুরুষ এবং নারী হচ্ছে সেখান থেকে সৃষ্টি করেন। একদম সহজ, সিম্পল। তো এখন দেখেন, আমি যদি ইসলামিক লাইফস্টাইলটা আমাদের দেখাই, যে এইখানে শুরু হয়েছে বার্থ, মানে জন্ম দিয়ে, কিন্তু এই জন্মের আগেও কিন্তু আমাদের একটা জন্ম ছিল, যে মানে আমাদের রূহ এক জায়গায় ছিল, রাইট? আমরা যারা ইসলামিক পার্সপেক্টিভ থেকে যারা চিন্তা করি, যে আমাদের রূহ এক জায়গায় ছিল, ওখান থেকে আল্লাহ তাআলা কি করলেন? দুনিয়াতে দিলেন, তাই না? তো এই হচ্ছে আমাদের বার্থ। তাই এই বার্থের আগেও কিন্তু আমাদের একটা বার্থ ছিল, যেখানে আমাদের লাইফটা, রূহটা সৃষ্টি হয়েছে। দেন হচ্ছে লাইফ, তারপর হচ্ছে ডেথ। এই ডেথই কি আমাদের শেষ? মৃত্যুই কি আমাদের শেষ? শেষ না। এরপরে কিন্তু হচ্ছে কবরের জীবন, তারপরে কিন্তু আবার একটা জীবন, সেখানে আবার উঠতে হবে। তারপরে হচ্ছে জান্নাত জাহান্নাম এভাবে করে হয়ে যাবে। এখন দেখেন, একটা ট্রান্সজেন্ডার, ট্রান্স মেল অর ফিমেল, তার লাইফ, তার বার্থ তো হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছে সেভাবে। কিন্তু তার লাইফটা কি? সে তার মতো করে একটা তৈরি করে নিল। তো তারপরে কি হলো? সে যখন মারা যাবে, তখন হচ্ছে তার সৎকারটা কিভাবে হবে? তার জানাজাটা কিভাবে হবে? ছেলে হিসেবে না মেয়ে হিসেবে? যদি মুসলিম হয় বা অন্য যদি ধর্মের হয়, তাহলে তার সৎকারটা কিভাবে হবে? আবার হচ্ছে তার লাইফ, যদি ধরেন একজন মুসলিম এই কাজটা করলো, এরপরে হচ্ছে সে রিলিজিয়নটা কিভাবে ফলো করবে? ছেলে হিসাবে ফলো করবে নাকি মেয়ে হিসেবে ফলো করবে? একটা কিন্তু কনফ্লিক্ট। সে কাকে বিয়ে করবে? ছেলেকে না মেয়েকে? যদি ধরেন সে মেয়ে ছিল, ছেলে হয়েছে, তো তার তো মেয়েকে বিয়ে করতে হবে। তার মানে সে মেয়ে ছিল, একজন মেয়েকে বিয়ে করেছে। তো এইটা কি লিগ্যাল? ধর্মীয় দৃষ্টির বাইরেও এটা কি লিগ্যাল? একটা মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করবে, বা একটা ছেলে আরেকটা ছেলেকে বিয়ে করবে? আচ্ছা, এই হচ্ছে কনফ্লিক্ট গুলা তৈরি হবে। কনফ্লিক্ট গুলা তৈরি হলে একটা মানে জগা খিচুড়ি হয়ে যাবে আরকি। তো এই ছিল হচ্ছে আজকের সেশন। আর হচ্ছে এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসার নিব। আর যেটা মানে একদম শেষে এসে যেটা বলতে চাই, যে আমরা ১ম সেশন থেকে যেটা করেছিলাম, যে আমরা ১ম ২ টা সেশনে মোটামুটি হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, যে কিভাবে ট্রান্সজেন্ডার বাদ তৈরি হলো, কিভাবে এটার উৎপত্তি হলো, এবং হচ্ছে কারা ইনফ্লুয়েন্স করলো। আমি একটা পর্যায় পর্যন্ত থেমে গিয়েছি, যে আলফ্রেড কিনসি পর্যন্ত কিন্তু থেমে গিয়েছি। এটা হচ্ছে ১৯৫০-৫৫ সালের ঘটনা পর্যন্ত। তারপর থেকে কিন্তু আর নিয়ে আসিনি। কিন্তু কারণ এরপরেও যে আজ ২০২৪ পর্যন্ত যে হিস্ট্রি, সেটা নিয়ে আসতে গেলে বিশাল একটা বড় পরিসর এবং অনেক সময়ের দরকার। তো জাস্ট তৈরিটা কিভাবে হলো, এদের উৎপত্তিটা কিভাবে হলো, সেটা দেখি আমি হচ্ছে আমার যে এখন যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কি হবে, কিংবা হচ্ছে তাদের মানে তাদেরকে আমরা কিভাবে ডিল করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আরকি। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা ইন্টারেস্টেড, তারা যেটা করতে পারেন, যে আলফ্রেড কিনসির পরে জন মানি থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকগুলো অর্গানাইজেশন এবং হচ্ছে অনেকগুলো এরকম ব্যক্তি যারা হচ্ছে এই জিনিসগুলোকে ইনফ্লুয়েন্স করছে, এবং হচ্ছে এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি এদেরই কিন্তু বড় একটা বলা যায় এরা একটা মাফিয়া, সোজা কথা। যার কারণে মেন্টাল হেলথ প্রফেশনাল কিংবা হচ্ছে ডক্টর যারা আছে, এরাও কিন্তু এদের রুলস এর বাইরে কোনো কিছু করতে পারে না, এবং হচ্ছে করাও কিন্তু সম্ভব না। লাইসেন্সিং এর ব্যাপার আছে, সেগুলো বাতিল হয়ে যায়, অনেক কিছুর ব্যাপার, যে জিনিসগুলোর উপর ইমপ্যাক্ট পড়ে। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু মানে হচ্ছে যদি ওইভাবে চিন্তা করেন যে আসলে আমাদের সমাজে এদের ইমপ্যাক্টটা কি, একটা মানে হচ্ছে পুরুষ মহিলা যদি বিয়ে করে, সমাজে তাদের ইমপ্যাক্ট আছে, তাই না? কিন্তু হচ্ছে ট্রান্সজেন্ডার হওয়ার পরে তাদের সমাজে ইমপ্যাক্টটা কি? অ্যাকচুয়ালি মানব সভ্যতার জন্য একটা হুমকি। এর বাইরে আর কোনো ইমপ্যাক্ট নেই। আর তার নিজের শরীরের যে ইমপ্যাক্ট, সেটা নিয়ে আলোচনা করার আর আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তো এই ছিল আমাদের মানে আজকের আলোচনা। তো আপনাদের থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা এখন কিছু কোয়েশ্চেন নিব। ভাই আমাদের মনে হয় কারো কোনো কোশ্চেন তেমন নাই। আপনি যদি আরেকবার একটু পুরোটা একটু সামারি করতেন ২-১ মিনিটের ভিতরে, তাহলে হয়তো বা আজকেই যারা জয়েন করছে তারা পুরা
সেমিনারটারই সামারি পেয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটু সামারি করি যে আমরা যেটা করেছিলাম যে ফার্স্ট সেশনে আমরা হচ্ছে ট্রান্সজেন্ডারের ডেফিনিশন নিয়ে আলোচনা করেছি যে কাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলবো। তারপরে হচ্ছে ইন্টারসেক্স এবং ট্রান্সজেন্ডারদের অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, কারণ হচ্ছে আমাদের দেশে একটা সময় যেটা হয়েছিল যে প্রথমে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার শব্দটা অ্যাড করে দিয়েছিল, পরবর্তীতে মানুষের বিভিন্ন আলোচনা সমালোচনার কারণে ট্রান্সজেন্ডার শব্দটাকে উঠিয়ে ওরা হচ্ছে থার্ড জেন্ডার বলেছে, কিন্তু ঘটনা সেম, তাই না? এটা নিয়ে পরে কিন্তু বেশ আলোচনা হয়েছিল। এই কারণে হচ্ছে এইটা আমরা আমাদের ডিফাইন করা দরকার যে ইন্টারসেক্স বা হিজড়া আর ট্রান্সজেন্ডার কি সেম কিনা। অ্যাকচুয়ালি সেম না, এটা নিয়ে আমরা বেশ আলোচনা করেছি যে দুইটা, একটা হচ্ছে হলো জন্মগতভাবে প্রতিবন্ধী বা হচ্ছে হলো ওই যে কোনো একটা সমস্যা নিয়ে তৈরি হয়েছে, সেক্সুয়াল অর্গানে তাদের প্রবলেম, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারসেক্স। আর হচ্ছে ট্রান্সজেন্ডার যে তার নিজের ডিজায়ার, নিজের প্রিফারেন্সের উপর বেস করে সে হচ্ছে তার ক্রস ড্রেসিং শুরু করেছে কিংবা হচ্ছে তার অর্গানগুলো চেঞ্জ করেছে সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমরা হিস্ট্রি আলোচনা করেছিলাম। হিস্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা বলেছি যে আলফ্রেড কিনসি পর্যন্ত আলোচনা করেছি। উলরিক্স থেকে শুরু করে, উলরিক্সের শুরুটা হয়েছিল জার্মানিতে, প্যারাগ্রাফ 175 সে হচ্ছে এই জিনিসটাকে সে হচ্ছে রিজেক্ট করতে চেয়েছিল, যাতে প্যারাগ্রাফ 175 এ যেটা বলা ছিল যে হোমোসেক্সুয়াল অ্যাক্ট এটা হচ্ছে ইলিগাল এবং হচ্ছে এটার জন্য পানিশমেন্ট আছে। তো এইটার বিরুদ্ধে সে হচ্ছে প্রথম আন্দোলন শুরু করে, প্রথম কথা বলা শুরু করে। পরবর্তীতে হচ্ছে এই আস্তে আস্তে আরো অনেকে এটা নিয়ে আলোচনা শুরু করে এবং একটা পর্যায়ে দেখা যায় যে এটার বিরুদ্ধে মানে জার্মানিতে অনেকেই আলোচনা শুরু করে, কিন্তু তখন হচ্ছে নাৎসিরা চলে আসে, হিটলারের বাহিনী চলে আসার পরে যারা এটার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। তো যার কারণে জার্মানিতে ওটা থেমে যায়। কিন্তু থেমে গেলে কি হবে, এইটা ইউএসএ তে শুরু হয় এই আলফ্রেড কিনসির হাত ধরে। কিন্তু আলফ্রেড কিনসি যে এই যে মানে বইগুলো লিখলো সেটার পিছনে রিজনটা কি, সেটার পিছনে রিজন হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের থিওরি। সিগমন্ড ফ্রয়েড বলেছিল যে একটা মানে হচ্ছে মানে জন্মগতভাবেই হচ্ছে যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্টের জন্য ক্যাপাবল। এই থিওরিটা দেওয়ার পর থেকেই কিন্তু হচ্ছে এই জিনিসটা মানে খুবই কি বলা যায়, খুবই মানে আলোড়ন সৃষ্টি করে এবং হচ্ছে তার অনুসারী যারা কিংবা হচ্ছে যারা এইগুলো নিয়ে কাজ করতে চায় বা যারা এইগুলো নিয়ে মানে হাইলাইটেড হতে চায়, তারা এইগুলো নিয়ে মানে আলফ্রেড কিনসির মতো যারা, তারা এগুলো নিয়ে কাজ শুরু করেছে এবং হচ্ছে অনেক ভুয়া রিসার্চ দিয়ে সে হচ্ছে 2টা বই লিখেছে। যে যে 2টা বইয়ের রিসার্চ নিয়েও হচ্ছে এই রিসার্চ যে ভুয়া এগুলো নিয়েও হাজার হাজার আর্টিকেল আছে। তো আপনারা যদি দেখতে চান তাহলে গুগল করলেই দেখতে পারবেন যে হচ্ছে ক্রিটিসিজম, আলফ্রেড কিনসির যে কি পরিমাণ ক্রিটিসিজম তার ওই 2টা বইয়ের, তা বলার বাহিরে। কিন্তু কথা হচ্ছে যে ক্রিটিসিজম তো আছে, কিন্তু হচ্ছে সে যে 2টা বই লিখে যা করে ফেলেছে মানে সেটার মাধ্যমে তো অনেক আইন অলরেডি পাস করে ফেলেছে। তো এখন ক্রিটিসিজম দিয়ে আর কি হবে, সেটা তার মানে ঢেকে যায়নি। তো সেকেন্ড সেশনে আমরা যেটা করেছিলাম যে সেক্স এবং জেন্ডার এই 2টাকে আলাদা শব্দ, 2টাকে আলাদাভাবে ডিফাইন করা হয় অথচ একটা সময় 2টা সেম জিনিস ছিল। তো সেটা নিয়ে আলোচনা করেছি এবং হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া একটা সময় জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার ছিল, তার আগে সেক্সুয়াল ডেভিয়েশন ছিল। হ্যাঁ, তখন জেন্ডার আইডেন্টিটির জন্মই হয়নি, তখন মানুষ জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার বা জেন্ডার ডিসফোরিয়া মানে মানুষ ভাবতোই না, কারণ ওই কালচারে এইগুলো ছিলই না। তখন সেক্সুয়াল ডেভিয়েশন ছিল, তখন ওখানে হোমোসেক্সুয়ালিটি ইনক্লুডেড ছিল। পরবর্তীতে হচ্ছে ওই জিনিসটাকে মানে হচ্ছে করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড সেশনে আমরা ইম্প্যাক্ট গুলো আলোচনা করেছি যে সমাজে কি ইম্প্যাক্ট করতে পারে ইন্ডিভিজুয়ালি সোসাইটিতে এবং হচ্ছে ওয়ার্ল্ডে তাদের কি ইম্প্যাক্ট করে। আর ফোর্থ সেশন তো আপনারা আজকে করলেনই আর কি। তো একজন আপু হাত তুলেছিলেন, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেনটা করতে পারেন।
আসসালামু আলাইকুম। ট্রান্সজেন্ডার ওয়ালাইকুম আসসালাম। শিশুদের জন্য স্কুলে কি ধরনের নিরাপত্তা এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করা উচিত? আমাদের দেশে এখনো নিরাপদ পরিবেশ আছে, কিন্তু হচ্ছে আপনি যদি অন্যান্য দেশের কথা চিন্তা করেন তাহলে কিন্তু ওই পরিবেশটা নাই। তো এখন এইখানে সমস্যা এইটাই যে হচ্ছে আহ, তাদের তারা একটাকে অধিকার মনে করে, তারা একটাকে আইডিওলজি মনে করে আপনার উপর চাপিয়ে দিতে চায়, কিন্তু হচ্ছে ওই জিনিসটা থেকে আমি আমার সন্তানকে সেভ করব সেই সুযোগটা নেই। মানে হচ্ছে তারা ট্রান্সজেন্ডার আইডিওলজিটা স্কুলের মানে পাঠ্যপুস্তকে তারা হচ্ছে ইনক্লুড করে দিয়েছে, যাতে হচ্ছে তাদের নিয়ে কোনো ধরনের আলোচনা সমালোচনা না হয়। ঠিক আছে, মেনে নিলাম যে তারা সেফ থাকতে চায়, ভালো থাকতে চায়, তারা ওভাবে ভালো ফিল করে, যার কারণে তারা আমাদের ঢুকিয়ে দিয়ে আমাদের এই জিনিসটাকে নরমালাইজ করতে চায়। ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু কথা হচ্ছে যে আমি আমার সন্তানকে এই ভ্যালুস গুলো শিখাতে চাই না। আমি আমার সন্তানকে এই আইডিওলজি গুলো জানাতে চাই না, কিংবা হচ্ছে আমি এইটার বিরুদ্ধে আমার সন্তানকে অবস্থান নিতে বলবো, সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি। ঠিক আছে? তার মানে আমরা যে বলি যে বাক স্বাধীনতা বা লিবারালিজম, ওদের ক্ষেত্রে ঠিকই লিবারালিজম আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই লিবারালিজম না। আপনি অনেক দেশে হচ্ছে আপনি আপনার সন্তানকে এই জিনিসটা থেকে সেফ থাকতে বলবেন, কিংবা হচ্ছে বলবেন যে এটা একটা মানে ব্যাড অ্যাক্ট, কিংবা হচ্ছে তাকে হচ্ছে এটার মানে নেগেটিভ ইমপ্যাক্ট গুলো তাকে জানাবেন। সে যদি এটা প্রকাশ করে দেয় তখন কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে। এরকম ঘটনা আপনি প্রচুর আছে। মানে এটা তবে যে নেসার আহমেদ ভাই, এটা যদি আমাদের সমাজ থেকে আসলে আহ মানে সামাজিক রীতিনীতি প্লাস হলো আমাদের যেই সমাজকর্মী আছে এবং আমাদের সমাজের যারা লিডার আছে, তারা যদি পদক্ষেপ নেয় সেক্ষেত্রে এইটা রিমুভ করা আহামরি কোনো ব্যাপার না। যেমন ধরেন আমাদের স্কুলগুলোতে যদি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা প্লাস হলো শিক্ষকদের নজরদারিতে যদি থাকে যে কোনো ধরনের এই ধরনের অ্যাক্ট অ্যাপ্রুভাল দেওয়ার মতো যদি রিওয়ার্ড যদি না দেওয়া হয়, যেমন এই ধরনের অ্যাক্ট যদি বাচ্চাদেরকে রিওয়ার্ড দেওয়া হয় অ্যাক্ট করার পরে, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সজেন্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হুম। তাই Right. শিক্ষকদের উচিত যে এই ধরনের অ্যাক্ট যদি করে সেক্ষেত্রে কোনো ধরনের রিওয়ার্ড না দেওয়া, বা এই ধরনের অ্যাক্ট কেউ করতেছে তাকে যদি শিক্ষকরা সাপোর্ট দেয় সেক্ষেত্রেও কিন্তু শিক্ষক এই বাচ্চাগুলা বা শিশুরা এই ট্রান্সজেন্ডারের দিকে আসলে মানে ঝুঁকে যাবে। হ্যাঁ, হুম। এই জন্য ভাবিত আসলে হবে আমাদের হলো সেটাই। সোসাইটিতে যারা সমাজকর্মী আছে, যারা সাইকোলজিস্ট আছে, অথবা যারা শিক্ষক আছে, তাদেরকে আসলে এই ভূমিকাটা আসলে পালন করতে হবে। সেই সাথে সাথে যদি এটাই আর কি। আহ হ্যাঁ, শিক্ষকরা যদি প্যারেন্টস মিটিং করে, প্যারেন্টস মিটিং এর মাধ্যমে যদি তারা বাচ্চাদের কিভাবে আসলে এই ব্যাপারটা মোকাবেলা করতে হয়, এটা যদি শিক্ষকরা যদি আপনার যে প্যারেন্টস আছে তাদেরকে যদি শিখিয়ে দেয়, তাদের সাথে যদি খোলামেলা আলোচনা করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক অংশে আসলে রিডিউস করা যাবে। হুম। তো নেসার ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সাথে 4টা সেশন আপনাকেও আসলে ধন্যবাদ। থাকার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আসলে যারা সময় আর জয়েন এখন একটু। করেছে, সেটা যারা জয়েন হ্যাঁ, করেছে তাদের সবাইকে ধন্যবাদ যে 4টা সেশন হ্যাঁ, হ্যাঁ, পর্যন্ত অনেকেই আসতে পেরেছেন। হ্যাঁ, 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 এই আর কি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সেশন শেষ করতেছি। আসসালামু আলাইকুম।